আমন্ত্রণ জানাচ্ছি সময়ের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলায় আজ সঙ্গে আছি সানবীর রূপল। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। 4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নিরাপত্তা চেয়ে সরকারকে বিএনপির চিঠি। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের। সরকার ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। পাতানো ভোট হলে গভীর সংকটে পড়বে দেশ। এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে ট্র্যাকে তোলা, বলছে ইসি। ভোট পর্যবেক্ষণে নিবন্ধন পেয়েছে দেশি বিদেশি 81 সংস্থা। 2 বছর কমানো হলো পর্যবেক্ষকের বয়সসীমা। এবং পিরোজপুরে নদীকে ঘিরেই মানুষের জীবন জীবিকা। 3টি আসনে অন্যতম সমস্যা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। কোনো আমলেই হয়নি উন্নয়ন। প্রতিনিধি নির্বাচনে কৌশলী ভোটাররা। নদীবেষ্টিত সুন্দরবন এর পাশে এই পিরোজপুর জেলাটি খ্যাত। এই জনপদের সুন্দরবনের পাশ ঘেঁষে নদীবেষ্টিত এই জেলাটি খ্যাত সুন্দরবন কন্যা হিসেবে। 7টি উপজেলা এবং 3টি সংসদীয় আসন এই নিয়ে গঠিত এই পিরোজপুর জেলাটি এই জনপদের গোড়াপত্তন করেছিলেন ফিরোজ শাহ নামে একজন, যিনি এই জনপদে ছড়িয়ে দিয়েছেন আলোর বাতাস। এবং আজকে আমরা কথা বলবো পিরোজপুর জেলার সংকট সম্ভাবনা নিয়ে, আমরা কথা বলবো নির্বাচন নিয়ে। নির্বাচনের এই মাত্র ক্রান্তিকাল এসে পৌঁছেছে এবং এই ক্রান্তিকালের পুরোটা সময়ে আমরা নির্বাচন কেমন চলছে, কেমন সংকট চলছে, কী ধরনের নির্বাচন তারা প্রত্যাশা করছেন, তার বাইরেও আমরা কথা বলবো এই অঞ্চলের যে অবকাঠামোগত সমস্যা আছে কিনা, এই অঞ্চলের আরও যে সমস্যাগুলো সংকটগুলো আছে, এবং তার কাছ থেকে আমরা পরামর্শও নেব এবং সেই পরামর্শগুলো নিয়ে থাকছি পুরোটা সময়। আমরা শুরুতেই কথা বলতে চাই নির্বাচনের আমেজ নিয়ে। নির্বাচনের এই মুহূর্তে যে চারিদিকে একটা আমেজ চলছে এবং আর মাত্র কয়েকদিন পরে নির্বাচন, এবং নির্বাচনের আমেজ নিয়ে কথা বলতে চাই যে নির্বাচন 3টি আসন এই পিরোজপুর জেলার 3টি আসনে নির্বাচন কেমন আমেজ দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, পিরোজপুর 3টি আসনে আপনার আলহামদুলিল্লাহ সকলেই আপনার মন দিল দিয়ে আপনার নির্বাচনী প্রচারণা করাচ্ছে। যার যে দল তারাই সেভাবে প্রচারণা করতেছে। যেহেতু আপনার পূর্বে যে নির্বাচনগুলো হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এটা মানুষের ভিতরে সবার মনে একটা ক্ষোভ আছে। ভোট হয় দিনে, কিন্তু রাত্রে ভোট হয়েছে। আগের থেকে ব্যালট পেপার কেটে বাক্সা ভরে রাখা হয়েছে। কিন্তু এখন ইনশাআল্লাহ নূতন স্বাধীন হওয়ার পর থেকে এখন সমস্ত ভোটারের মনে একটা আনন্দ আছে যে এবার আমরা নিশ্চয়ই এবার ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে নির্বাচনের যে প্রচারণার যে দেখতে পাচ্ছেন, সেটি আসলে কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, নির্বাচনের প্রচারণা খুব সুন্দরই হচ্ছে, কিন্তু এখনও সেইটা পরিপূর্ণতা লাভ করতে পারে নাই। আমরা মাঠে ময়দানে এখনও তেমন একটা দেখতে পাচ্ছি না। নির্বাচন যত ঘনিয়ে আসতেছে ততই বেশি প্রচারটা বেশি হবে। আর নির্বাচনটা এবার এমন সুন্দর আমরা আশা করতেছি, যারা নতুন প্রজন্ম যারা ভোট দিতে পারেন নাই তাদের মধ্যে ফুর্তি এত বেশি, তারা এত আনন্দ ভোগ করতেছে যা ভাবা বা। অবশ্যই ধন্যবাদ আপনাকে যে নির্বাচনের তরুণ ভোটারদের একটি প্রত্যাশা তৈরি হয়েছে আমরা শুনতে পেলাম। তরুণ ভোটারদের কাছে আমরা যাব। নির্বাচনের তরুণ ভোটার আপনি, এবং এই নির্বাচনটিকে আপনি কেমন প্রত্যাশা করেছেন? এর আগে কি কখনো ভোট দিয়েছেন? না, এর আগে আমি কখনো ভোট দিই নাই, কিন্তু এইরকম উল্লাস, এইরকম আনন্দ এরকম আমরা কখনো দেখি নাই। আর এখন বলতে গেলে আমরা যত তাড়াতাড়ি আমরা নির্বাচনটা পেতে চাই, এবং এই নির্বাচনটাকে আমরা মনে করি আনন্দের সাথে, মনে করেন আমরা যেরকম ট্যুরে গেলে যেরকম আনন্দ করি বা সফরে গেলে সেরকম আনন্দটা উদযাপন করতেছি আমরা এই মুহূর্তে। নির্বাচন একটি আনন্দের সময় এবং তারাও তরুণ ভোটাররা প্রত্যাশা করছেন যে নির্বাচনটি একটি আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হবে। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই একজন তরুণ ভোটার নীলাম পুরুষ, এবং আপনি নারী ভোটার হিসেবে কি প্রথম ভোটার হয়েছেন কিনা, এবং ভোটার না হলে সেটিও বলবেন, বা ভোট
কেমন উৎসব মুখর পরিবেশে হবে বলে প্রত্যাশা করছেন? জি, আমি এবার প্রথম ভোটার হয়েছি এবং আশা করছি একটি উৎসবমুখর পরিবেশে আমি আমার প্রথম ভোটটা যোগ্য প্রার্থীকে দিতে চাই এবং তার হাতে পিরোজপুরের উন্নয়নমূলক কাজ যত সব এটা আমি দেখতে চাই। একজন জনপ্রতিনিধি হিসাবে যিনি নির্বাচিত হবেন তিনি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করবেন, এই জনপদের মানুষের জন্য কাজ করবেন এবং এই অঞ্চলের মানুষের যে সংকটগুলো কি আছে আমরা এবার সংকট সম্পর্কে জানতে চাই। আমরা সবার প্রত্যাশা শুনলাম, তরুণ ভোটারদের আবেগ শুনলাম। আপনি একটু বলবেন যে এই অঞ্চলের সবচেয়ে বড় সংকট আপনার কি মনে হচ্ছে, কি সমস্যায় আপনারা জর্জরিত? সংকটের মধ্যে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় বিগত দিনে আমরা দেখেছি যে যোগাযোগ ব্যবস্থার জন্য যে বরাদ্দ কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে সেইটা যথাযথভাবে ব্যবহার হয় না। কাগজ কলমে দেখা গেছে অনেক উন্নয়ন হয়েছে, অনেক রাস্তা হয়েছে, অনেক ব্রিজ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এখনও পিরোজপুর জেলায় অনেক জায়গা আছে যে হেঁটে হেঁটেও যাওয়া যায় না, মোটরসাইকেল রিক্সা তো দূরের কথা, অনেক জায়গায় এখন পর্যন্ত নৌকা। আপনি সড়ক পথের কথা বলছিলেন, সড়ক পথের বেহাল দশা, সেই সড়ক পথের বেহাল দশার কথা শুনছিলেন, কিন্তু আমি নৌপথের কথা যদি বলি, নদীবেষ্টিত এই জেলাটি 12টি নদী আছে এবং নদী যাদের প্রধান জীবন জীবিকার একটা অন্যতম মাধ্যম। নদীর নাব্য সংকট কি আছে? নদী থেকে চর পড়ে গেছে নাকি কি অবস্থা এই মুহূর্তে নদীগুলো? জি, আমাদের অনেক নদীতেই চর পড়ে গেছে, যেমন বলেশ্বর নদী মরমর অবস্থায়, মানুষ এপার থেকে ওপার হেঁটেই যেতে পারে। তারপরে কচা নদীও অনেকটাই 3-1 ভরাট হয়ে গিয়েছে, যাহাতে আপনার বড় লঞ্চ বড় কার্গো চলতে অনেক সমস্যা হয়। বড় নৌ যে পরিবহন, সেই পরিবহনের ব্যাপারে আপনাদের সমস্যাগুলো আছে। এছাড়া অনেক খাল আছে এই নদীর সংলগ্ন, যেগুলো কৃষিকাজে ব্যবহার করা হয় এবং এই অঞ্চলে কৃষি জমিও বেশ আছে এবং কৃষিতে মানুষজন অনেক বেশি সম্পৃক্ত। তো এই খালগুলো খনন কাজে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? অলরেডি 5ই আগস্টের পরে আমাদের পুরান বাস স্ট্যান্ডের এখানে যে খালটা, ওইটা অলরেডি কাজ হচ্ছে আর কি, কাজ হয়েছে, কিছু জলাশয় ছিল এগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু এছাড়াও আমাদের কৃষিকাজের জন্য অনেক খাল বা পানি যাতায়াতের জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা কম থাকে, আমাদের কৃষি পণ্য কম হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমি কথা বলতে চাই, তিনি বলছিলেন যে নদী এবং খালের কথা। এই নদীগুলো যে বারবার ভাঙনের কবলে পড়ে, সেখানে কোনো স্থায়ী বেড়িবাঁধ কি আছে? ধন্যবাদ সময় রবিকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি ভেরিবাঁধ নির্মাণ হয়েছে ভান্ডারিয়া থানা থেকে শুরু করে ভান্ডারিয়া চরখালি তেলিখালি হয়ে তুষখালি হয়ে সাপা বাজার ভিতরে চলে গেছে, কিন্তু সেই ভেরিবাঁধের তেলিখালি অংশের বিশাল অংশে এখনও ভাঙন দেখা দিয়েছে। সে বিষয়ে আমি নিজেও যোগাযোগ করেছি, কিন্তু এই ভাঙন রোধে কর্তৃপক্ষ তেমন যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না এবং তারা বলছে যে ওই প্রকল্পটি এখন নেই এবং এজন্য তারা মাঝে মাঝে বালির বস্তা ফেলছে, কিন্তু সেটা কচা নদীর মতো অত বড় একটি খরস্রোতা নদী, সেটা ভাঙন রোধের জন্য সামান্য বালির বস্তা যথেষ্ট নয়। এজন্য ওই এলাকার জনগণের দাবি এবং তাদের অভিযোগটা হলো যে বিগত সময়ে যে বেড়িবাঁধটি নির্মাণ করা হয়েছে সেখানে চরম দুর্নীতি হয়েছে, কারণ সেখানে পাথরের ব্লক দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান পাথরের ব্লক না দিয়ে তারা চলে যায়। এখানে এখন ওই এলাকার জনগণের খুবই সংকটে এবং যে কোনো মুহূর্তে সে বেড়িবাঁধ বিলীন হয়ে যাবে এবং আগামী বর্ষা মৌসুমে ওই এলাকা প্লাবিত হবে। বর্ষা মৌসুমের একটি প্লাবনের কথা তিনি বললেন এবং এই বেড়িবাঁধটি স্থায়ীভাবে যদি নির্মাণ করা না যায় তাহলে একটি বড় সংকটে পড়বে। আমরা একটু এ পাশেও যেতে চাই, পাশে আমাদের সঙ্গে অনেক অতিথিরা আছেন এবং যে যারা এই সংকট সম্ভাবনার গল্প বলতে এসেছেন, শুনতে এসেছেন, চায়ের আড্ডায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা কথা বলতে চাই, তিনি বলছিলেন ওই পাশে আপনি শুনতে পেয়েছেন যে কৃষি জমির ব্যাপারে শুনেছেন, নদীর নাব্য সংকটের কথা শুনেছেন নির্বাচনে তরুণ ভোটারদের উৎসবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়েও আপনি বলবেন যে এই যে অনিয়ম দুর্নীতি সেটি পিরোজপুর জেলাকে কতখানি পিছিয়ে দিয়েছে? আসলে আমাদের দেশে উন্নয়নটা রাষ্ট্রের হাতেই মূলত থাকে। রাষ্ট্রীয় সম্পদ যত আয় হয় সেই অনুযায়ী আমরা ভাগ হয়, কিন্তু ভাগ হওয়ার পরে আমরা লোকাল কিছু লোকজন থাকে যারা নেতৃত্ব থাকে, তারা সেই সংকটটাকে কাজে লাগিয়ে তারা নিজেদের মতো ব্যবহার করে এবং বাংলাদেশের রাজনীতির একটা বড় ট্র্যাজেডি হইল যে যারা দায়িত্ব পাইয়া দায়িত্বহীনতার কাজ করে বেশিরভাগ লোক। এ কারণে সাধারণ মানুষের যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশার সামান্যতম
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয় না, কিন্তু এই পরিস্থিতিতে আসলে এই সংকট উত্তরণের উপায় কি? আপনার কাছে কি কোনো উপায় আছে? উপায় হলো একটি যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে চলতে হয়। সেই আমাদের দেশটাতে আসলে রাষ্ট্রটাই নিয়মের মধ্যে চলে না। যখন যে জায়গায় থাকে না কেন সে মনে করে যে ওই জায়গাটা, যেমন ধরেন এই বিভিন্ন পদবিতে যারা বড় আছে, সে মনে করে এই অফিসের মালিক আমি। আসলে সে যে মালিক না, সে সেটা কখনোই ভাবে না। রাষ্ট্রের মালিক জনগণ, সেটি আসলে কর্তা ব্যক্তিরা ভুলে যান। সেটি একজন তরুণের কাছ থেকে শুনতে চাই যে রাষ্ট্রের মালিক জনগণ, কর্তা ব্যক্তিরা ভুলে যান, এবং আমরা বিভিন্ন জনপদে গিয়ে সেই অভিযোগগুলোই শুনি। আপনার এই অভিযোগের প্রেক্ষাপটে একজন তরুণ হিসেবে আপনার পরামর্শ কী থাকবে? আমি বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তরুণরা আমাদের ভোট দিয়ে আমাদের পছন্দের ব্যক্তিকে জয়যুক্ত করে আগামীর যে রাষ্ট্র ক্ষমতায় আসবে তার কাছে একটাই প্রত্যাশা থাকবে, আমাদের এখানে কর্মসংস্থার ব্যাপক ঘাটতি রয়েছে। আমরা এখানে দেশে প্রতি বছর হাজার হাজার গ্রাজুয়েশন কমপ্লিট করে ছাত্রছাত্রী এবং যারা নিম্ন আয়ের লোক, এরা কাজের জন্য আমাদের পিরোজপুর ছেড়ে দূরে পাড়ি দিই। আমরা চাই যে আমাদের এইখানে কর্মসংস্থার ব্যবস্থা চালু করা হোক। কর্মসংস্থানের চালু করার কথা বলছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যদি একটু দাঁড়িয়ে কথা বলতেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই কর্মসংস্থানের ব্যাপারে ভাই বললেন, কর্মসংস্থানের কি এখানে কি একদমই সুযোগ নেই না কিছু সুযোগ আছে? আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে যে আমাদের এখানে তো নদী বেষ্টিত এলাকা, এই কারণে আপনার এখানে কর্মসংস্থান কোনো কলকারখানা হচ্ছে না, এবং এই কারণে বেকারত্ব সমস্যা দিন দিন বাড়ছে এবং মাদকাসক্তর সমস্যাও দিন দিন বাড়ছে, শুধুমাত্র মানুষের কর্মসংস্থান না থাকার কারণে। কর্মসংস্থানের ব্যবস্থা যদি পিরোজপুরে নতুন যারা নেতৃত্ব আসবে, বাংলাদেশে যারা পরিচালনা করবে, তারা যদি বিভিন্ন কলকারখানা এবং উন্নত করতে পারে, পিরোজপুরের জন্য কলকারখানা আনতে পারে, তাহলে আমাদের এই জনপদটা আরও উন্নত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। বেশ ভালো ভালো কথা উঠে এসছে, এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো আমরা যে সংকটগুলো শুনেছি, এখানেও সেই সামঞ্জস্যপূর্ণ সংকট কিন্তু আছে। এর বাইরেও কিছু নতুন নতুন সংকটও আসছে। আমরা এখন কথা বলতে চাই আমাদের এখানকার যিনি সময় টেলিভিশনের প্রতিনিধি আছেন, জিয়াউর রহমান, আপনার সঙ্গে, যে এই যে অনেকগুলো মানুষ অনেকগুলো কথা বললেন, আপনি এই অঞ্চলে সারা বছরই থাকেন এবং এখানেই আপনার শৈশব কৈশোর বড় হওয়া, এবং এখানের সব কিছু দেখে আপনি অভ্যস্ত। সব কিছু মিলিয়ে এই মানুষগুলো যে কথাগুলো বললো, সেই কথাগুলোর সঙ্গে আপনি কতটা একমত এবং কতটা সংকটের মধ্যে আছে আপনার জনপদ? জি, আপনি অবশ্যই জানেন যে পিরোজপুর একটি নদীবহুল জেলা। এখানে প্রায় 12টি নদী দ্বারা এই জেলা বেষ্টিত। মেইন সমস্যা হচ্ছে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত, রাস্তাঘাট এখানে খুবই খারাপ। এক জেলা থেকে আরেক জেলা যেতে হলে মানুষের প্রচুর ভোগান্তির শিকার হতে হয়। সব মিলিয়ে যে বিগত দিনে যারা এখানে আসলে জনপ্রতিনিধিরা হয়েছেন, তারা এই এলাকার উন্নয়নে কাজ না করে তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। এলাকার মানুষদের ভাগ্য পরিবর্তন কথা তারা ভাবেননি, যার ফলে এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান হয় নাই, কলকারখানা হয় নাই, বিধায় মানুষ বেকারত্ব এখানে বেশি। সব মিলিয়ে মানুষের স্থানীয় যে জনগণ রয়েছে তাদের ভাগ্য পরিবর্তন হয় নাই, যারা এখানে জনপ্রতিনিধি হয়েছে তাদের ভাগ্য পরিবর্তন করেছে। সব মিলিয়ে এখানের যে মানুষের উন্নয়নের কথা কেউ না ভাবার কারণেই আসলে এই জনপদটা অবহেলিত জনপদ হিসেবে রয়ে গেছেন। আমরা আপনার সঙ্গে আবার কথা বলবো। আমরা আবার কথা বলার আগে জিয়াউর রহমান ভাই এই জনপদের মানুষ নিয়ে কথা বলেছেন এবং একটি প্রতিবেদন তৈরি করেছেন এখানকার সংকট সম্ভাবনা এবং পরামর্শ নিয়ে। তো সেসব নিয়ে যে প্রতিবেদনটা তৈরি করেছেন, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। দেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুর। এ জেলার আয়তন 1277.80 বর্গ কিলোমিটার। 2022 সালের জনশুমারি অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা 12 লাখ। 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত এ জেলা। জাদুশিল্পী জুয়েলাইট, ক্রিকেট ব্যাট, নাজিরপুরের ভাসমান বাজার কিংবা স্বরূপ কাঠের পেয়ারা বাগান, দেশের সবচেয়ে বড় কাঠের বাজার সবই পিরোজপুর জেলায় অবস্থিত। পিরোজপুরের 3টি আসনের অন্যতম প্রধান সমস্যা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। পিছিয়ে পড়া এ সংসদীয় আসনগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ, মাদক নির্মূল, সার্বিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিতের দাবি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। আমাদের বলেশ্বর নদীটাকে খনন করে পূর্বের
ন্যায় যেন নিয়ে আসা হয়, তাহলে আমরা সবাই উপকৃত হব। বাংলাদেশে যদি 64টা জেলা থাকে তার মধ্যে 63তম হচ্ছে পিরোজপুর। উপজেলার সমানও উন্নয়ন এখানে হয়নি। পিরোজপুরের বেকারত্ব সহ সারা দেশের বেকারত্ব একটি বেকার ভাতা থাকা প্রয়োজন। জনগণের প্রতিনিধি হিসাবে আসবেন, তাকে স্বচ্ছ থাকতে হবে, তাকে দুর্নীতিমুক্ত হবে। এখানের অধিকাংশ মানুষের জীবন জীবিকা চলে মৎস্য ও কৃষিকাজ করে। স্বাধীনতার 54 বছর পার হলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এই জনপদে। ঝড়, বন্যা ও নদী ভাঙন এ জনপদের মানুষের নিত্যদিনের সঙ্গে। পিছিয়ে পড়া জেলা হিসেবে পিরোজপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু করা, গ্যাস লাইনের সংযোগ স্থাপন করার দাবি সাধারণ মানুষের। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও চলে ভাড়া বাসায়। এখনো হয়নি স্থায়ী অবকাঠামো। এ জেলায় গড়ে ওঠেনি কোনো ভারী শিল্প কারখানা। কর্মসংস্থান না হওয়ায় বেকার থাকছে বিশাল জনগোষ্ঠী। পিরোজপুরের দৃষ্টিতে যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের দিকে আগামী নেতৃত্ব বিশেষভাবে নজর দেবে এবং তারা এর জন্য লড়াই চালাবে। রাষ্ট্রীয় নীতি নির্ধারণরা সে ঠিক করবেন যাতে সব জেলার উন্নয়ন সমতালে হয়। পিরোজপুরের 3টি আসনে মোট ভোটার সংখ্যা 10,29,239 জন। সময় সংবাদ, পিরোজপুর। আমরা পিরোজপুর নিয়ে একটি প্রতিবেদন দেখলাম। এই প্রতিবেদনে উঠে এসেছে পিরোজপুরের নানা সংকট, সম্ভাবনা এবং আগামী নির্বাচনের কথা। এখন এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে কর্মসংস্থানের অপ্রতুলতার কথা শুনছিলাম দুর্নীতির কথা, শুনছিলাম এখানকার অবকাঠামোগত যে অনুন্নয়ন, সেই যোগাযোগ ব্যবস্থার অনুন্নয়নের কথা। আমরা এবার একটু কৃষি এবং মৎস্য যে একটি অঞ্চল আছে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা কথা বলতে চাই যে এই অঞ্চলের কৃষিতে কী ধরনের সংকট আছে এবং এখানকার পরিবহন ব্যবস্থা কেমন, বা কৃষিতে এবং মৎস্যজীবী আছেন অনেক, সেই মৎস্যজীবীদের সমস্যা কোথায়? সময়টাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের পিরোজপুরের সম্ভাবনার জেলা রয়েছে, সম্পূর্ণ অপ্রকৃতভাবে গড়ে ওঠার কারণে আমাদের শুধু মৎস্য নয়, প্রত্যেকটা সেক্টরই অবহেলিত। বিশেষ করে যাতায়াত ব্যবস্থা এতই খারাপ, কোনো ব্যবসা বাণিজ্য করার সুযোগ নেই। যে কোনো সরকার যদি এটাকে পরিকল্পনা গ্রহণ করে, যেহেতু পিরোজপুরের চারদিকে নদী বেষ্টিত অঞ্চল, প্রচুর মাছ পড়ে, কিন্তু এখন নাব্যতার কারণে আমাদের মাছগুলো চলে যাচ্ছে। যদি সরকার পরিকল্পিত করে, এখানে তো প্রচুর কলা হয়, সুপারি হয়, আমড়া হয়, পেয়ারা হয়। কুরিয়ানা পেয়ারার জন্য বিখ্যাত একটি জায়গায়, সেসব জায়গায় কি সব ঠিক আছে? শুধু পেয়ারা না, আমাদের এখানে সুপারিও বিখ্যাত, নারিকেলও বিখ্যাত, পেয়ারা তো আছেই। যদি আসলে এটাকে পরিকল্পিতভাবে যে কোনো সরকার এটাকে চিন্তা করে, এটা থেকে বিদেশে রপ্তানি করা সম্ভব এবং পিরোজপুরকে পরিবর্তন করা সম্ভব। এই শুধু রপ্তানি দিয়েই। আপনি যে মাছের কথা বলেছেন, আমাদের পিরোজপুরের চারদিকে যে নদী বেষ্টিত রয়েছে, এখানে যদি যে কোনো সরকার এসে প্রশাসন যদি চিন্তা করে, এখান থেকেই বিশ্বের যে কোনো স্থানে এই মাছগুলো রপ্তানি করা সম্ভব হয়। অবকাঠামোগত যে বিপণন ব্যবস্থা, সেই বিপণন ব্যবস্থা নিয়ে আপনি বলছিলেন যে বিপণন ব্যবস্থার ঠিক ভালো নয়। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই যে বিপণন ব্যবস্থা নিয়ে যখন কথা হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থানের ব্যাপারে কথা হয়েছে। এখানে কর্মসংস্থান করার কি পরিমাণ সুযোগ আছে, বা এখানে কি রাজনৈতিক কোনো হস্তক্ষেপ আছে যে কারণে অনেক কিছুই হচ্ছে না? জি, এখানে বিপণন ব্যবস্থা আসলে আমাদের পিরোজপুর জেলাটা দক্ষিণে একেবারে বঙ্গোপসাগর আর উত্তরে আমাদের ফরিদপুর, গোপালগঞ্জ এলাকা, বিশাল একটা লম্বা জায়গা হওয়ার কারণে আমাদের এই জায়গা আভ্যন্তরীণ কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠতে পারে না। এজন্যে আমাদের পিরোজপুর জেলা সদরটা একেবারে বাগেরহাট থেকে সন্নিকটে, যার কারণে ব্যবসা কেন্দ্রিক পিরোজপুর আসলে গড়ে উঠতে পারে না, একটা ভৌগোলিক অবস্থার কারণেই। ভৌগোলিক অবস্থার কারণে, যেহেতু সুন্দরবন এক পাশে এবং নদী বেষ্টিত, আপনি বলছিলেন ভৌগোলিক অবস্থার কারণে এখানে ব্যবসার অপ্রতুলতার কথা। আমি কথা বলতে চাই আরও একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে এই জায়গাটিতে যে অপ্রতুল অবস্থা আছে, সেই অপ্রতুল অবস্থার ক্ষেত্রে আপনি এক সময় নিশ্চয়ই এই জায়গাটাতে বড় হয়েছেন। এখানকার যে সংকটগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কি এই যে পেয়ারা বাগান বা এই যে চারা উৎপাদনের একটি কেন্দ্র, সেসব জায়গাটা আসলে কেমন এখন আছে? এখন বর্তমানে যেইভাবে আছে, আমরা ওইভাবে যদি থাকে একটু মন্ডার দিক দিয়ে ভালো ঠেই। আর আমি ইলেকশন সম্বন্ধে বলতে চাইছি ভাইজান, যে আমরা কি সত্যিকার অর্থে ভোট দিতে পারবো এবং সুষ্ঠুভাবে। আর আমার বাড়ি, আমি 7 নং শঙ্করপাড়া ইউনিয়ন বাড়ি, আমার পিরোজপুর সদর। আমার বাড়ির কাছে যাইতে একটা ব্রিজ নাই কোথাও। বাড়ির দরজা একটা ব্রিজ করে দিয়েছে অনেক উঁচু, এ উঠতে 12 ফুট প্রায় উঁচু,
উঠতে পারি না, মসজিদে যাইতে হয় দর্শক পরিকল্পিতভাবে উন্নয়নটা হয় নাই। হয় না, এবং প্রচুর বাজেট হয়েছে, 5 কোটি টাকা বাজেট হয়েছে ব্রিজটায়, কিন্তু ব্রিজটায় এখন আমরা পারাইতে পারি না, আমাকে এই মাজা কোমর ধরিয়ে যায়, 5 তো 10 বার আওয়া যাওয়া করা লাগে। মানে রাস্তাঘাটগুলো কি একটু চড়া? এককালে ওই পুরান ইট দিয়া পিচ ঢালাই রাস্তা ছিল, কিন্তু ওই পুরান ইট উঠেই ভাঙ্গা অর্ধেক পরিমাণ খোয়া দিয়া আর তা বাগানে চিকেন হালানিয়ে রয়েছে, আর ওইভাবে একটু চাপা দিয়ে থুয়ে গেছে। এখন খডর আরে কোনো চলতে পারা যায় না, উব্বুরে পরিয়ে যাওয়া লাগে, কাটতেরাই পরিয়ে যাওয়া লাগে, এই অবস্থা আমরা আছি। আবারও সংকটের কথা বললেন, সম্ভাবনার কথা শুনতে চাই। শুধু সংকট নয়, আমরা কিছু সম্ভাবনার কথাও শুনতে চাই। আমরা সম্ভাবনার কথা নিশ্চয়ই জানবো। এবং এই পিরোজপুর জেলায় যেমন নদী ভাঙন আছে, তেমন কৃষিকাজের আছে, এবং আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে এখানে সারা দেশে চারা চলে যায়, এখান থেকে উৎপাদিত চারা, এবং যে বড় বড় গাছের যে ব্যবসা আছে সেই ব্যবসা কেন্দ্র এখানে, এবং এখান থেকেই সারা দেশে ফার্নিচার শিল্পের জন্য কাঠ যায়। এবং আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই যে এই যে পিরোজপুর জেলায় চারা উৎপাদন করা হয়, অন্যদিকে গাছ কেটে সারা দেশের ফার্নিচার শিল্পের জন্য আপনাদের এখানে একটা বড় অবদান আছে, সেই শিল্পের জন্য এখানের যে অবদান, সেই অবদানের এই মুহূর্তের কি পরিস্থিতি? শুনুন, এই যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর হলো, এটা স্বরূপকাঠি নামে যে থানাটা আছে আমাদের, সেই স্বরূপকাঠি থানায় সবচেয়ে এই গাছের ব্যবসাটা বড়, এবং সেইখান থেকে যে আসবাবপত্র তৈরি করা হয়, এবং এই গাছটা শুধু বাংলাদেশে নয় বিদেশেও চলে যায়। এবং ঢাকা শহরে যেসব আপনার ওখানে একটা ছোট একটা বিসিক আছে, বিসিকটা ভালো চালুও নয়, তারপরেও যেটুকু আছে সেখান থেকে বেশ কিছু কারুকার্য তৈরি করা, কাঠ থেকে তৈরি করা হয়, এবং সেগুলো সারা বাংলাদেশ সহ বিদেশেও রপ্তানি করা। স্বরূপকাঠিতে যে চারা উৎপাদন কেন্দ্র আছে, সেই চারা যে উৎপাদন হয় ভাসমান জায়গায়, এবং এই যে গাছের ব্যবসা, এই ব্যবসাটা এই মুহূর্তে কি সংকটে আছে, না সম্ভাবনার দ্বার আমরা বলতে পারবো? না, পুরোপুরি সম্ভাবনার দ্বার বলা যাবে না, আর সংকট আছে, যেহেতু ওই বিসিকের কার্যক্রমটা ভালোভাবে বাস্তবায়ন হয় না বিধায় ওখানের যারা উৎপাদনকারী তারা সংকটে আছেন ব্যবসায়ীরা। তবে আমরা কথা বলতে চাই আবার কর্মসংস্থান নিয়ে, যে এই ব্যবসাগুলো প্রসারিত হলে এখানে যে সম্ভাবনাগুলো আছে, সেই সম্ভাবনা কি আমাদেরকে আলোর পথ দেখাতে পারে, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে? হ্যাঁ, সেগুলি তো পারবেই। এটা যদি আমাদের এই পিরোজপুর জেলাটা একদম এত ছোট, এটা যদি আশেপাশে এর ডেভেলপ না হয়, তাহলে এটা নিয়ে কোনো কিছুই হবে না। আমরা একদম 64 জেলার ভিতরে আমাদের পিরোজপুর আছে 62 নাম্বারে, তাহলে বোঝেন কতটা নিচুতে আমরা আছি। আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, ব্যবসা খাত, সব খাতগুলি আমাদের এখানে ড্যামেজ। আমরা চাই যে এই খাতগুলি ভালো হোক, আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হোক, আর এই যে চারা শিল্প যারা আছেন, এই চারা শিল্পগুলি যাতে চারিদিক ছড়ায় দিতে পারে, তাহলে এই চারাগুলির জন্য ভালো। আমাদের পিরোজপুর জেলায় ওই 8গড় কুড়িয়ানায় এই চারাগুলি উৎপাদন হয়, ছোট ছোট চারা, সেইগুলি লাগালে আমাদের অনেক উন্নয়ন হবে। চারা উৎপাদনের এবং যে কাঠের ব্যবসা আছে সেই ব্যবসা নিয়ে কথা বলছেন, এবং তার এই জায়গাগুলো যদি সংকটগুলো উত্তরণ করা যায়, তাহলে এখানে হয়তো ব্যবসা কেন্দ্র হিসেবে, বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠা সম্ভব হয়, তারা যেই জিনিসগুলোকে অভ্যস্ত, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। এই মুহূর্তের অনেকগুলো সংকটের কথা বললেন, এখানে বেকারত্বের অবস্থা কেমন? এখানে কি বেকারত্বের হার বেশি না কম? বেকারত্বের হার অনেক বেশি। আমাদের এখানে পিরোজপুরের শিক্ষিত হারের অনেক বেশি। তারপর আমাদের কর্মসংস্থান অভাবের কারণে আমাদের শিক্ষিত আর কি বেকারত্বের হার অনেক বেশি। আমাদের এখানে শিল্প কারখানা দরকার, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানো দরকার, আর সরকারের সেই বেকারত্ব দূরীকরণের উদ্যোগ নেওয়া দরকার। ধন্যবাদ। বেকারত্বের হার নিয়ে বলছেন, তবে এই পিরোজপুর জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি সাক্ষরতার হার বেশি, এবং এখানে নিরক্ষর লোকের সংখ্যা খুবই কম। অর্থাৎ এখানে যেখানে গড় সাক্ষরতার হার সারা বাংলাদেশে 74%, সেখানে এই পিরোজপুর জেলায় 88% সাক্ষরতার হার। অর্থাৎ এখানে শিক্ষার হার
বেশ বেশি, কিন্তু তারপরও শিক্ষিত বেকারের সংখ্যাও বেশি। আমরা কথা বলতে চাই যে এই যে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ এখানে সাক্ষরতার হার অনেক বেশি। এই সাক্ষরতার হার থাকা সত্ত্বেও এখানে শিক্ষার ক্ষেত্রে কী ধরনের সংকট আছে? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে একটু বলতে চাই, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করার অপার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের পাশে মোংলা বন্দর, পাশে পটুয়াখালী সমুদ্র বন্দর। আমাদের বিগত দিনের যে এখানের প্রতিনিধি যারা ছিল তারা ছিল লুটপাটের। আগামীতে যে প্রতিনিধি যারা আসবে তারা যদি এই দিকটাকে খেয়াল করে এবং সরকার যদি এই দিকটাকে খেয়াল করে, তাহলে আমি মনে করি যে পিরোজপুরের যে শিক্ষিত সমাজটা আছে তারা কর্মসংস্থানের সুযোগ পাবে। ধন্যবাদ আপনাকে। কর্মসংস্থান সুযোগের বিষয়ে তিনি একটি পরামর্শ দিয়েছেন। এর বাইরে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই সেটি একটি বিষয় যে এই পিরোজপুর জেলায় সাক্ষরতার হার থাকা সত্ত্বেও বাংলাদেশের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটি এই পিরোজপুর জেলায় আছে, কিন্তু সেই জায়গাটি খুব বেশি ভালো অবস্থায় নেই এবং নেসারাবাদ একটি মাদ্রাসাও আছে। সেই মাদ্রাসাটার এই মুহূর্তের কী অবস্থা আপনি চাইলে বসে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, পিরোজপুরে সাক্ষরতার হার বেশি। আসলে বর্তমান বাস্তবতায় সাক্ষরতা কোনো শিক্ষা নয়, উন্নত এবং উচ্চশিক্ষায় পিরোজপুরের হার অনেক বেশি এবং বিগত 10-15 বছরে একাধিকবার পিরোজপুর জেলা শিক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীও ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের নদীবেষ্টিত এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে, আপনি জানেন যে শিল্পের প্রধান শর্ত হচ্ছে যোগাযোগ। এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে এখানে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই। এই গড়ে না ওঠার কারণেই এই বেকারত্বের হার বেশি। দ্বিতীয়ত, কি পদক্ষেপ নিলে এই শিক্ষার হারকে উচ্চশিক্ষার হারে পরিণত করা যায়? এখানে উচ্চশিক্ষার হার এমনিতে আছে। আপনি দেখবেন প্রতি বছর পিরোজপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখানকার ছেলেমেয়েরা চান্স পায়, সুযোগ পায়, লেখাপড়া করে। যারা লেখাপড়া করতে সেখানে যাওয়ার সুযোগ পায় তারা হয়তো কোনো একটা কর্মসংস্থান খুঁজে পায়, কিন্তু স্থানীয় প্রতিষ্ঠান থেকে এখানে সরকারি কলেজ রয়েছে, অত্যন্ত ঐতিহ্যবাহী মহিলা কলেজ রয়েছে, একাধিকবার এইটা শিক্ষা। একটু থামিয়ে যদি উচ্চশিক্ষার কথা বলছিলেন যে পিরোজপুর যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে আসে সেটি এখন একটি ভাড়া বাসায় চলছে। আমি আসছি সে কথায়। পিরোজপুরে দীর্ঘদিনের এই অঞ্চলের মানুষের দাবির মুখে একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, সেটা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। এখনও একটি ভাড়া বাসায় ভিসি মহোদয়ের অফিস রয়েছেন, একটি ভাড়া বিল্ডিংয়ে ছাত্ররা ক্লাস করছেন। এর জন্য একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, আমরা শুনেছি সেটার সম্ভাব্যতা যাচাই হয়েছে এবং ভূমি অধিগ্রহণের জন্য টাকাও পড়ে রয়েছে, কিন্তু সরকারের সেগুলো আসলে ব্যবহার করা হচ্ছে না ঠিকভাবে। আমরা আসবো আবার আপনার সঙ্গে কথা বলতে। আমরা এই মুহূর্তে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলাম। পিরোজপুরে মোট আরও একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটি হচ্ছে নেসারাবাদ মাদ্রাসা এবং এই নেসারাবাদ মাদ্রাসায় দূর দূরান্ত থেকে এসেও পড়ালেখা করেন এবং আমরা জানতে চাই যে এই নেসারাবাদ মাদ্রাসার এই মুহূর্তে কী অবস্থা। এখানে একটি সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের কথা নেসারাবাদ। সারসিনা মাদ্রাসার অবস্থা আসলে খুবই ভালো। ওখানকার ছাত্র সংখ্যা অনেক, শিক্ষার মান অত্যন্ত উন্নত, কিন্তু আনুষঙ্গিক আশেপাশে যেসব মাদ্রাসা যেগুলো আছে এগুলো একটু অবহেলিত অবস্থায় আছে। এগুলোর দিক সরকার যদি কোনো খেয়াল নিতেন তাহলে অনেকটা ডেভেলপড হতো। এখানে মসজিদ যেগুলো আছে সেগুলো কি? হ্যাঁ, মসজিদ যেগুলো আছে সেগুলো মোটামুটি ভালো আছে। যেমন মডেল মসজিদ আছে, সেখানে মডেল মসজিদ এমন জায়গায় করছে সেখানে মসজিদ আছে, মুসল্লি নাই, কিন্তু কেন্দ্রীয় মসজিদটায় পরিপূর্ণ মুসল্লি আছে এবং সেখানে খুব ভালোভাবে চলছে। ধন্যবাদ। এই একটি মাদ্রাসার কথা শুনলাম, একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটির কথা শুনলাম। আমরা আবার যেতে চাই যে এখানকার কিছু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এবং এখানে একটি 250 শয্যার হাসপাতাল আছে, কিন্তু দীর্ঘদিন থেকে সেই হাসপাতালটি এখনও চালু করা সম্ভব হচ্ছে না। আমরা একটু পেছনের দিকে যেতে চাই। কেউ কথা বলতে চাইলে অবশ্যই হাত তুলতে পারেন। আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই যে এখানকার, আপনি দাঁড়িয়ে বলেন প্লিজ, যে এখানকার হাসপাতাল বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কী? এখানকার স্বাস্থ্য ব্যবস্থার অর্থ তেমন একটা ভালো না। আমাদের এখানে 250 শয্যা হাসপাতাল করা হয়েছে, কিন্তু সেটা এখনও চালু করা হয়নি। ওরা ওইভাবেই আগের মতোই ভাঙা অবস্থায় পড়ে আছে। নতুন হাসপাতাল বিল্ডিং করছে, কিন্তু নতুন বিল্ডিংও মনে হচ্ছে যে সেটা পুরাতন বিল্ডিংয়ের মতো অবস্থা পড়ে আছে। বিগত সরকার ভালো কোনো কিছু করে নাই। এই হাসপাতাল নিয়ে আপনার কি অভিজ্ঞতা আছে? নিশ্চয়ই কেউ না কেউ অসুস্থ হলে আপনি এই হাসপাতালকে আগে প্রাধান্য দিচ্ছেন। হাসপাতাল আসলে মানুষের চরম ভোগান্তির শেষ নেই। এই হাসপাতালে মানুষ রোগীর ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, চেক আপ হচ্ছে না, ঔষধ ঠিকমতো পাচ্ছে না, অন্যান্য বিভিন্ন আরও
বিভিন্ন সমস্যা আছে, মানুষের ভোগান্তির শেষ নেই, সিট পাওয়া যায় না, মানুষের ঠিকমতো চিকিৎসা হয় না, মানুষ অনেক সময় দেখা যায় এখান থেকে হাসপাতালের যে অবস্থা তাতে আসলে কোথায় নিয়ে চিকিৎসা করা হয় রোগীদের? এখান থেকে ম্যাক্সিমাম ট্রান্সফার করে আপনার খুলনা এবং বরিশাল, যা অনেক গরিব মানুষের জন্য সাধ্যের কুলায় না, অনেক সময় মারা যায় পথে বসেই, এরকম পরিস্থিতি চলতেছে এখানে চিকিৎসা ব্যবস্থা। জি, এখান থেকে হাসপাতাল যারা চিকিৎসা নিতে যান হাসপাতালে তারা যান বরিশাল, না হয় খুলনা, আর শেষ পর্যন্ত ঢাকায়। এবং এর বাইরে আরও অনেকগুলো সমস্যা নিশ্চয়ই পিরোজপুরে আছে। আমরা সেই কথাগুলো জানতে চাই এবং সেই কথাগুলো জানতে আমরা আবার আমার ঠিক পেছনে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে চাই এবং তাদের কাছে আমি এখন জানতে চাই যে এই মুহূর্তে পিরোজপুরের মাদকের অবস্থা কি, মানে তরুণ সমাজের এইদিকে কি ঝুঁকছে নাকি তারা এখন ভালো আছে? আপনার বিগত ৭.৫ বছর যখন শেখ হাসিনা স্বৈরাচার আমলে আমাদের এই অঞ্চলে পর্যাপ্ত মাদক দেখা যেত, আপনার ডানে বায়ে সারা জায়গায় যেখানেই যাবেন মাদকের ব্যাপক সমাগম ছিল। কিন্তু ৫ই আগস্টের পর দেশ নতুনভাবে পুনরুদ্ধার হওয়ার পর, স্বৈরাচার হাসিনার পতনের পরে এই মাদকের দিকে আমাদের পিরোজপুর স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ এবং প্রশাসন কঠোরভাবে হস্তক্ষেপ করেছে। সেক্ষেত্রে মাদকের কিছুটা নিরাময় বর্তমান পিরোজপুরবাসী পেয়েছে। মাদকের পাশাপাশি আরও একটি বিষয়, আসক্তির বিষয় বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায়, সেটি হচ্ছে অনলাইন গেমিং। সেই বিষয় নিয়ে কি কোনো আসক্তি আছে তরুণদের মধ্যে? হ্যাঁ, অবশ্যই এখানে আমরা দেখতে পাই বিভিন্ন স্ট্যান্ডে, বসে বলতে পারেন না ঠিক আছে, স্ট্যান্ডের ভিতরে আনাচে কানাচে পোলাপানে এই যে বাচ্চারা আছে এরা খুবই এই অনলাইন জুয়ায় আসক্ত আছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়ে একটু তদারকি করার জন্য। এবং জি, আপনি অনলাইন জুয়ার কথা বললেন এবং পাশের এক ভাই বললেন মাদকের কথা। এসব নিরাময়ে কি প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসন ব্যবস্থা নিয়েছে কিন্তু অতটা না, পর্যাপ্ত না, এর আরেকটু করলে ভালো হবে। এখন এই বিষয়ে আপনার যে দুইটি বিষয় আপনি শুনতে পেলেন এবং স্বাস্থ্য খাতের কথা শুনতে পেলেন, তো সেসব সংকট সমাধানে কি আপনি কি মনে করছেন, কি করলে ভালো হয়? এই দেশের নির্বাচনী হলে পর যে সরকার আসবে, এই সরকারের মাদকের উপর এবং স্বাস্থ্য খাতের উপর পিরোজপুরের জন্য বিশেষভাবে বরাদ্দ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের এই মাদককে এবং জনগণের সামনে নির্বাচনের পরে যে প্রতিনিধি আসবেন তাদেরকে নিয়ে আমরা মাদককে দূর করব, এরকম একটা আশাবাদ ব্যক্ত করছি। মাদককে দূর করার জন্য যে অবস্থা আছে সেই অবস্থা থেকে প্রশাসনকে আরও কঠোর হওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আমরা একটু পেছনের দিকে আবার পেছনের দিকে যেতে চাই। আমরা এই মুহূর্তে প্রবীণ একজনের সঙ্গে কথা বলতে চাই। এখানে অনেক রকমের সামাজিক নিরাপত্তা বলয় আছে, বিশেষ করে 10 টাকার চালের ব্যাপার আছে, আবার চালের বিনিময়ে কাজের বিনিময়ে খাদ্য, সেরকম কর্মসূচি আছে। সে সমস্ত কর্মসূচিতে কি যারা প্রবীণ আছেন বা যারা বেকার আছেন তারা কি এখান থেকে কোনো সুবিধা পান? আপনি দাঁড়িয়ে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আগে তো এভাবে প্রবীণ যারা আছে বা বৃদ্ধ যারা আছে, যারা অসহায় আছে, অনেকেই পায় নাই। আর এখন বর্তমানে তো কিছু কিছু পাইতে আছে। আর এবার সরকার গঠিত হইলে আশা করি সুষ্ঠুভাবে সবাই পাবে, আশা করা যায় ইনশাল্লাহ। এখন এই অবস্থা থেকে সরকারের আসলে সামাজিক নিরাপত্তা বলয়কে আরেকটু বাড়ালে ভালো হবে নাকি যে অবস্থা আছে সেটা ঠিক আছে? না, নিরাপত্তা বাড়াইলে ভালো হবে, আরও নিরাপত্তা বাড়াইলে ভালো হবে। টিসিবির চাল বা অন্যান্য যে খাদ্য কর্মসূচি আছে, খাদ্য বান্ধব কর্মসূচি, সেসব কি পিরোজপুরে আছে নাকি নাই? পিরোজপুরে আছে, এগুলা হয়তো বন্টন হয়, আর এগুলো হয়তো আগে প্রশাসন দিয়ে ভালোভাবে করলে আরও ভালো হবে, সুন্দর হবে। এখন এই মুহূর্তে প্রবীণদের কি ধরনের সমস্যা আছে? তরুণদের কথা শুনলাম, প্রবীণদের কথা একটু শুনতে চাই। প্রবীণদের যারা আছে, বৃদ্ধ যারা আছে, এগো যদি আপনার সরকারিভাবে যারা অসহায় আছে এগুলো সাহায্য কিছু করলে হয়তো উপকার হয়। এমন আছে অনেকের ছেলে পেলে আছে, খাওয়ান দেয় না,
করণ দ্বারা এভাবে অসহায় অনেক প্রবীণ আছে তাকে অসহায় প্রবীণদেরকে আপনি সহযোগিতা করার কথা বলছেন, যারা এই সামাজিক নিরাপত্তা বলয় আছে, সেই নিরাপত্তা বলয়ের বাইরে যারা আছেন। এখন এই মুহূর্তে যে সংকটগুলো আছে, সেই সংকটের অনেকগুলো সংকট আমরা উঠে এসেছে এই আমাদের আড্ডার মধ্য থেকে। আমরা আরেকজন প্রবীণের কাছে যাব। আপনি কি আমাকে বলবেন যে প্রবীণদের আর কি ধরনের সমস্যা আছে? প্রবীণদের এখানে ব্যায়াম করার জায়গার অসুবিধা আছে, ব্যায়ামাগার নাই, ভালো এক্সারসাইজ করার জায়গা নাই। প্রবীণরা যে ওয়ার্ক করবে, যাদের প্রতবর্ম এরকম খুব সুন্দর জায়গা নাই। ডায়াবেটিসের অনেক প্রবীণদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য ব্যায়ামাগার দরকার, এই ব্যায়ামাগার নাই। এবং সুস্বাস্থ্য থাকার জন্য যে ঘর দরকার। আমরা আপনার কাছে আবার ফিরব, কিন্তু এই মুহূর্তে আমরা তরুণদের সঙ্গে কথা বলেছি বেশ কয়েকজন প্রবীণদের সঙ্গে, এবং নবীন এবং প্রবীণদের যে নির্বাচনী ভাবনা, সেই নির্বাচনী ভাবনা নিয়ে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। তিনি আছেন মুন্সিগঞ্জে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি বেষ্টিত মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে। তাই নির্বাচন নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে চষে বেড়াচ্ছেন মাঠঘাটে। নানা কৌশলী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রার্থী পছন্দের ক্ষেত্রে ভোটারদের দৃষ্টি এবার আলাদা। প্রার্থীর যোগ্যতা নির্ণয়ের মানদণ্ড ভিন্ন। সময়ের বিবর্তনে বদলে গেছে দৃষ্টিভঙ্গি এবং ভোটের মাঠের কৌশল। সামান্য চা বিস্কিট খেয়েই রাতভর নির্বাচনী অফিসে বসে থাকার সংস্কৃতি বদল হয়েছে। ভোট মৌসুমে সার্বজনীন উৎসবের অভ্যেস এখন আর নেই। তা শুধু দলীয় কর্মী বা ভাড়া করা মৌসুমী কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ বলেও মনে করেন প্রবীণ ভোটাররা। আলুর দরপতন, সারের চড়া দর নিয়েও প্রার্থীদের কাছে প্রশ্ন রয়েছে তাদের। মুন্সিগঞ্জকে একটি বাসযোগ্য শহর তৈরি করে আমরা মনে করি যে মুন্সিগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেশ এবং দশের উন্নত করব, এরকম প্রার্থী চাই। কৃষক কিভাবে বাঁচতে পারবো, সার দিয়া, বীজ দিয়া, এমন একটা নিরীহ মানুষ চাই। এদিকে চুলচেরা বিশ্লেষণে দেশ তথা এলাকার স্বার্থ বিবেচনায় জনপ্রতিনিধি নির্বাচিত করার কথা জানান তরুণ ভোটাররা। বিশেষ করে রাজধানীর কাছের অবহেলিত জেলা মুন্সিগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও যোগাযোগের ভঙ্গুর অবস্থা, সড়ক যোগাযোগের নাজুক পরিস্থিতির পরিবর্তন, মেট্রো রেল সংযোগ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং কৃষিভিত্তিক অর্থনীতি সিন্ডিকেট মুক্ত করার দাবি নবীন ভোটারদের। কল কারখানার নামে নদী দখল, দূষণ বন্ধ সহ পরিবেশ রক্ষা বেশি জরুরি মনে করেন তারা। হসপিটাল, মেডিকেল, বিশ্ববিদ্যালয় যেটা বলি সেটা ঠিক করা প্রয়োজন। মুন্সিগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রয়োজন। যে যোগ্য আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারবে অতি দ্রুত, তাকেই আমরা ভোট দিব। যেই জনপ্রতিনিধি হোক, তার কাছে আমাদের এই আবদারটা থাকবে যাতে মুন্সিগঞ্জের মানুষের জন্য ভাবে, এই জনপদের মানুষের জন্য ভাবে। তবে ভোট দিতে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, প্রত্ন সম্পদ রক্ষা, পর্যটন বিকাশের লক্ষ্যে নিবেদিত ও একনিষ্ঠ যোগ্য ব্যক্তিত্বকেই বেছে নেবেন বলে জানান দুই প্রজন্মের ভোটাররা। জেলার 3টি আসনে 14,33,473 জন ভোটার। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা 77,467 জন। মুন্সিগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নাসিরউদ্দিন উজ্জ্বলের প্রতিবেদনটি আমরা দেখলাম। আবার আমরা পিরোজপুরের সংকট সম্ভাবনার গল্প শুনবো। আমরা বলতে চাই যে পিরোজপুরের যে একটি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে একজন তরুণের কাছে যেতে চাই যে এই হাসপাতালটি একটি অপতুল অবস্থা, সেটি আসলে এখন কেমন এবং এখানকার চিকিৎসা ব্যবস্থার জন্য কি করা দরকার? হ্যাঁ, আসলে আমাদের পিরোজপুরে অনেক বড় বড় ধরনেরই সমস্যা রয়েছে। এর ভিতরে যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে, রাস্তাঘাট অনুন্নত। তার ভিতরে উল্লেখযোগ্যের ভিতরে রয়েছে চিকিৎসা সমস্যাটা। পিরোজপুরে আমাদের পুরাতন একটা 100 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে, যেখানে পিরোজপুর একটা ছোট জেলার তুলনায় এখানে রোগীর অনেক চাপ, সেই হিসেবে এটা বেশি সামাল দিতে পারছে না। আমাদের পিরোজপুরে অনেক দিন যাবৎ একটা 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল তৈরি করা হয়েছে,
কিন্তু কোনো একটা সিন্ডিকেটের কারণে বা কোনো একটা সমস্যার কারণে 250 শয্যা বিশিষ্ট হসপিটালটি এখনও চালু দেওয়া হচ্ছে না। এটা আমাদের পিরোজপুরের একটা বড় সমস্যা। আপনি 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের কথা বললেন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। এখানে সে সিন্ডিকেটের কথা বললো, কি ধরনের সিন্ডিকেট চিকিৎসা ব্যবস্থাকে জিম্মি করেছে পিরোজপুরে? ধন্যবাদ আপনাকে। আপনি যে জানেন যে বিগত 17 বছর এদেশে কোনো আইনের শাসন ছিল না, এদেশের মানুষের ভোটের অধিকার ছিল না, এদেশে গণতন্ত্র ছিল না। তাহলে সিন্ডিকেট বলতে তারা তো একচিটিয়ে এই দেশের সব কিছুই নিয়ে এনেছে। যেভাবে পিরোজপুরের আপনাদের পিরোজপুরের জেলার প্রতিনিধি বলছে, এখানে যারা জনপ্রতিনিধি ছিল তারা তাদের নিজেদেরকেই গুছিয়ে নিয়েছে, অর্থাৎ তাদের নিজেদের জন্য এখানে ক্লিনিকের কোনো দৌরত্ব আছে বেসরকারি? এখানে কিছু প্রাইভেট ক্লিনিক আছে। আমাদের যে 60টি উপজেলা, সেই উপজেলা লোকজন এখানে আসে। আর পিরোজপুর সদর হসপিটালের চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো না, আগে থেকেই 17 বছর থেকে এভাবে চলমান আছে। আমরা চাচ্ছি এখানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হোক, স্বাস্থ্যের উন্নয়ন হোক, কৃষির উপরে আমরা কৃষকরা যাতে উন্নতির দিকে যেতে পারে, দেশ অগ্রগতি হতে পারে। আমরা চিকিৎসা, স্বাস্থ্য এরকম যে সংকটগুলো আছে, অর্থাৎ মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকারের সংকট শুনছিলাম। তবে আবার একটু নির্বাচনের দিকে ফিরতে চাই। নির্বাচনের দিকে যদি আমরা এই মুহূর্তের যে নির্বাচনের প্রচারণা সেটি যেমন আছে, তেমনি এখানে কি মাঠ পর্যায়ের প্রশাসন বা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সব কিছু কি মোটামুটি মানুষজন প্রস্তুত? আপনারা প্রস্তুত ভোট দিতে? জি, অবশ্যই আমরা প্রস্তুত। কারণ দীর্ঘদিন আমরা নির্বাচনমুখী ছিলাম না। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির একটা অংশ। বিগত ফ্যাসিস্ট সরকার তাদের রাতের ভোট দিনে এবং তাদের এই মুহূর্তে নির্বাচনের পরিবেশটা নিয়ে কথা বলবেন। এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ আমরা যথেষ্ট আশাবাদী যে বর্তমান সরকার তারা দেশে একটা উল্লেখযোগ্য এবং সর্বজন স্বীকৃত একটা মানুষের ভোটাধিকার প্রয়োগ করার একটা নির্বাচনমুখী পরিবেশ তৈরি করতে পারবে। আমরাও আশা করছি নির্বাচনমুখী পরিবেশ তৈরি হবে এবং নির্বাচনমুখী পরিবেশটা আসলে তিনি বলছিলেন যে তিনি আশাবাদী। আপনিও কি আশাবাদী নাকি আপনার? ইনশাআল্লাহ আমিও আশাবাদী, আমরাও আশাবাদী। তিনিও আশাবাদী নির্বাচনের পরিবেশ নিয়ে। আমরা একটু এই পাশে যেতে চাই। এ পাশে আমি দেখতে পাচ্ছি যে একজন নারী ভোটার আছেন। আমি একজন নারী ভোটারের কাছে যেতে চাই এবং নারীদের সংকট নিয়েও কথা বলতে চাই। নির্বাচন নিয়ে আপনি কেমন আশাবাদী, আর পাশাপাশি নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেমন নিশ্চিত হওয়া যাবে, যদি নির্বাচনের পরিবেশ কেমন আশা করছেন? আপনি বসে বলতে পারেন। না, ঠিক আছে, আমি দাঁড়াই কমফোর্ট। যেহেতু নারীর কথা আসছে আর নির্বাচনের কথা আসছে, আমি ভোটার হয়েছি, গত নির্বাচনেই আমি ভোটার হয়েছিলাম, কিন্তু আমি দুর্ভাগ্যজনক দেশের যে অবস্থা ছিল সে কারণে আমি ভোট দিতে পারি নাই। আমি সে কারণে দুঃখ প্রকাশ করছি, কারণ দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, এরকম মানে রাতে তো আর ভোট হয় না, দিনের ভোট রাতে যে হয়েছে এটা এরকম একটা সিস্টেম ছিল, এই কারণে ভোট দিতে পারি নাই। নারীর নিরাপত্তা ব্যবস্থা কেমন এখানে? আলহামদুলিল্লাহ, নারী নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আছে এবং কথা হচ্ছে যে শুধুমাত্র এই পিরোজপুরে থাকলে হবে না। আমি চাই যে বাংলাদেশে যেন নারীদের একটা যে নারী শক্তি যেন এগিয়ে আসে, বা আমরা চাই নারীদের যে সম্মান, বা আমরা বিভিন্ন সময় অনলাইন অফলাইন সবসময় দেখি যে নারীদেরকে হ্যারাস করা হয়, বিভিন্ন অনলাইনে যে তাদেরকে বিভিন্নভাবে টিচ করা হয়, বা অফলাইনে সরাসরি অনলাইনে যে নারীদেরকে টিচ করা হয়, সাইবার ক্রাইমের কথা বলছেন। আপনিও কি সেই কথাগুলো বলবেন? আপনি কি সেখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন এখানে? বর্তমানে পিরোজপুরে নারীদের সেরকম বাহিরে বলে নিরাপত্তা যে অভাবটা সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে সাইবার বুলিং ব্যাপারটা, এটা পিরোজপুরে মানে ব্যাপক একটা প্রভাব বিস্তার করছে ইদানিং। ওই যে আমরা আন্দোলনে জুলাইয়ে যারা মুখ্য ভূমিকায় ছিলাম এদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। তারপর এছাড়াও বিভিন্ন হ্যাকার পেজ থেকে বা হ্যাকার আইডি থেকে বিভিন্নভাবে এই বুলিগুলা করা হচ্ছে। তো এটার ব্যাপারে আমরা একটা যোগ্য ব্যবস্থা নিলে আমাদের জন্য উপকার হবে। অনেকগুলো সমস্যার কথা উঠে এসেছে। দুজন নারী বললেন যে এই মুহূর্তে অনলাইন যেমন ব্যবহার করা হয় ভালো কাজে, এবং ভালো কাজ ছাড়াও অনলাইনে আর বিভিন্ন রকমের সমস্যার কথা বলছিলেন, এবং সেক্ষেত্রে নারীরা অনেক বেশি সংকটের মধ্যে থাকেন এবং তারা বিভিন্ন রকমের সমস্যা ফেস করছেন। আমরা এই মুহূর্তে আবার কথা বলতে চাই জিয়াউল হকের সঙ্গে। জিয়াউল হক তিনি পিরোজপুরের আমাদের এখানকার প্রতিনিধি, এবং আপনিও অনেকগুলো কথা শুনলেন, আপনার প্রতিবেদনে উঠে এসেছে এই মুহূর্তের যে অবস্থা, সেই অবস্থায় এতগুলো কথার মধ্য থেকে আপনি এখানে কি বলবেন, কি আছে এখানকার সংকট উত্তরণের জন্য? যে আমার এই পিরোজপুর যে এইখানে যারা জনগণ রয়েছেন বা এলাকার মানুষ রয়েছেন তাদের মূল অভিযোগটা হচ্ছে এরকমেরই যে বিগত দিনে যারা এখানে সংসদ সদস্য ছিলেন তারা
মাস্টার কোনো পরিকল্পনা নেন নাই, পরিকল্পনা না নিয়ে তাদের ইচ্ছেমতো যে যখন স্বার্থ অনুযায়ী তারা কাজবাজ করেছেন, যার ফলে এলাকার তেমন উন্নয়ন ঘটেনি, শুধুমাত্র তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। এই এলাকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য এখানে টেকসই কোনো বেড়িবাঁধ হয়নি, যার ফলে প্রতিনিয়ত ঝড় বন্যা এখানে মানুষের নদী ভাঙন এবং জলোচ্ছ্বাসের সময় মানুষের প্রাণহানি হয়, ফসলের ক্ষতি হয় এবং এখানে যুবকদের কর্মসংস্থানের জন্য কোনো ধরনের কোনো পরিকল্পনা তারা বিগত দিনে না করার কারণে এখানে কোনো শিল্প কারখানা না হওয়ার কারণে অধিকাংশ মানুষ বেকার রয়েছে। এখানে কৃষকদের সেইভাবে ভর্তুকি সহকারে কৃষকদের মনিটরিং কোনো ব্যবস্থা করা হয়নি, কোনো প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠেনি, যার ফলে এই এলাকার মানুষের ভাগ্য এখন পর্যন্ত পরিবর্তন হচ্ছে না। এই এলাকার মানুষের দাবি আগামীতে যারা এখানে আসবে তারা পরিকল্পনা মাফিক এই পিরোজপুরকে সাজাবে, এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের জন্য। এই 3টি সংসদীয় আসন, এই সংসদীয় আসনগুলোতে তারা যারা সংসদ হবেন তারা এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, এমনটি প্রত্যাশা এলাকার মানুষের। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সংকটের কথা বলছেন এবং আপনি সমাধানের উত্তরণের কথাও বলছেন। আমরা কথা বলতে চাই একজন তরুণের সঙ্গে যে এই মুহূর্তে যে পিরোজপুরের 3টি সংসদীয় আসন আছে, সেই নির্বাচনে যে জনপ্রতিনিধি আপনারা নির্বাচন করবেন, সেই নির্বাচনে কেমন জনপ্রতিনিধি চান? আমরা এমন জনপ্রতিনিধি চাই যারা হচ্ছে মানবিক এবং হচ্ছে গিয়ে এমনভাবে কাজ করবে যেটা হচ্ছে জনগণের সাথে। আগের যারা সংসদ সদস্য ছিল তারা কখনোই জনসম্পৃক্ত ছিল না, কারণ ভোটার ছাড়া তারা নির্বাচন করেছে, যার ফলে জনগণের কাছে তাদের যাওয়ার প্রয়োজন হয়নি এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটা পূরণের প্রয়োজন হয়নি। তো আমরা এই ধরনের জনপ্রতিনিধি চাই যারা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক সকল বিষয়ে আপনি এই সংকটগুলোকে তিনি মোকাবেলা করবেন এবং আপনাদেরকে ভালো একটা জায়গা উপহার দেবেন এবং সংকট উত্তরণ করবেন। আপনি কি বলছেন যে এই মুহূর্তে যে সংকটগুলোর কথা উঠে এসছে তার বাইরে আর কোনো সংকট আছে? বিশেষ করে ঝড় বন্যার কবলে তো এই এলাকার মানুষজনের কি ব্যবস্থা হয়? বিশেষ করে ঝড় বন্যার জন্য আমাদের জানেন আপনারা উপকূলীয় যে আপনার জেলা একটি পিরোজপুর জেলা, আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি বিশেষ করে জলবায়ুর যে পরিবর্তনের বা উন্নতির জন্য যে সমস্ত অর্থ বরাদ্দ বাজেটটা যে আসতো তা একটি গোষ্ঠী বিশেষ করে যিনি এখানে গোষ্ঠী বিশেষ করে সেই ঝড় বন্যা জলোচ্ছ্বাসের যে জলবায়ু তহবিল থেকে যে অর্থ আসছে সেই তহবিলগুলো তসরুফ হয়েছে। একজনকে আবারও বলতে চাই যে সব জায়গায় শুধু তসরুফের গল্প শোনা যাচ্ছে এবং এর বাইরে কোনো সম্ভাবনার গল্প কি আপনি পিরোজপুর আছে, সেই সম্ভাবনার গল্পটা একটু শুনতে চাই। সম্ভাবনা আছে, আমাদের যোগ্য প্রার্থী যদি যোগ্য এমপি হন এবং সৎ এবং নিষ্ঠাবান হন তাহলে পিরোজপুর অবশ্যই সম্ভাবনা আছে, তার দরকার আছে এবং আমরা আশা করি যোগ্য প্রার্থী মনোনীত হলে এই পিরোজপুর একটি উন্নয়নশীল জেলা পরিণত হবে, একটি উন্নয়নশীল জেলায় পরিণত হবে। এবং আমার এই পাশটায় একজনের সঙ্গে আমি কথা বলতে চাই। কে কথা বলতে চান? একজনের সঙ্গে কথা বলতে চাই। এই সামনে যে নির্বাচন, এই নির্বাচনে একজন তরুণ ভোটার, সেই তরুণ ভোটার হিসেবে আপনার সর্বোচ্চ প্রত্যাশা কি এই পিরোজপুরকে নিয়ে? আমরা চাচ্ছি, আপনি জানেন 1996 থেকে 2006 পর্যন্ত পিরোজপুরে এমপি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমুল্লাহ। তিনি চাচ্ছিলেন পিরোজপুরকে একটা আধুনিক পিরোজপুর গড়ে তুলতে। এরপর থেকে যারা এসেছে, আপনি জানেন রাতের ভোট, দিনের ভোট রাতে দিয়েছে, এরপরে দামি নির্বাচন হয়েছে, সেই প্রার্থীরা সেভাবেই কাজ করেছে, তাদের পকেট ভারী করে তারা তাদের ভারতে লন্ডনে বাড়িগাড়ি করেছে। কিন্তু তসরুফের কথাই বললেন, আমি একটি সম্ভাবনার কথা বলতে চাই। পিরোজপুরকে একটি কি হিসাবে দেখতে চান এবং শুধু কি সংকটের গল্প নাকি একটা সম্ভাবনার গল্প আপনি বলতে পারবেন? না, পিরোজপুর আসলে অনেক পুরনো জনপদ, যেটা আমরা অনেকেই জানি না। এটা প্রায় 150 বছরের পুরনো মহকুমা শহর, সেখান থেকে এটা এখন জেলায় পরিণত হয়েছে 1984 সালে। পিরোজপুরকে আসলে অনেক সম্ভাবনাময় একটা শহর বা সম্ভাবনাময় একটা বাণিজ্যালয় বলা যাবে। এখানে আপনার অনেক অবকাঠামো আছে, কিন্তু এগুলোকে আমরা একত্রিত করে সমন্বিত উদ্যোগের অভাব আছে এখানে। যে উদ্যোগটা আমরা কার্যকরীভাবে নিতে পারতেছি না। বিভিন্ন প্রচেষ্টায় কার্যকরী উদ্যোগের কথা বলছেন এবং সম্মিলিত প্রচেষ্টায় কার্যকরী উদ্যোগে স্বাগত জানাবেন তারা। আগামী নির্বাচনের মধ্য থেকে সেই উদ্যোগটি একজন নির্বাচনের জনপ্রতিনিধির মাধ্যমে আসবে, সেরকমের প্রত্যাশা করছেন। এরকম আমরাও সেরকম প্রত্যাশা নিয়ে এখানে যতটুকু পেরেছি এখানে সংকট সম্ভাবনার গল্প শুনতে এসেছি, গল্প শুনলাম এবং সেটি নির্দিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা নিশ্চয়ই নজরে আনবেন। এবং আগামীকালকে আমরা চলে যাব পটুয়াখালীতে নির্বাচনের পথ চলাকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবো আমি সানবের রূপল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।